রাজশ্রী, রাজশ্রী কিছু তো বল। রাজশ্রী দেখুন না স্যার, দেখো তুমি ঘাবড়িও না, বলো তোমার সাথে কি হয়েছে। তুমি কিছু না বললে আমরা কিচ্ছু করতে পারবো না। বলো এসব কি করে হলো। ছেড়ে দাও, কেউ আছেন, বাঁচান, ছেড়ে দাও লেডি কনস্টেবল অর্চনাকে ডাকো, হয়তো ওর কাছে কিছু বলবে। ইয়েস স্যার। বলো রাজশ্রী, কি হয়েছে? এরকম তোমার সাথে কে করেছে? আমার নাম অজিত স্যার, আমি রাজশ্রীর দাদা। কি হয়েছিল? স্যার জানি না কি হয়েছিল, আমি তোর জন্য লাডো স্যার এই বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলাম। আমরা লাডো স্যারাইতে থাকি স্যার। রাজশ্রী নিজামুদ্দিন দরগায় গেছিল, ওর আসতে লেট হচ্ছিল, তাই আমি ওর জন্য বাস স্টপে অপেক্ষা করছিলাম। আমার আর রাজশ্রীর শেষ কথা ওই প্রায় 10:45টার সময় হয়েছিল স্যার। সে সময়ও নিজামুদ্দিন বাস স্টপেই দাঁড়িয়েছিল। তারপরও যখন 10:30টার সময় থেকে আমার ফোন ধরা বন্ধ করে দিল, তখন আমার টেনশন শুরু হয়ে যায়। রাত অনেকটা হয়ে গেছিল, তাই আমি বাস স্টপেই ওর জন্য অপেক্ষা করছিলাম। তারপর অনেকটা দেরিতে এলেও কিন্তু বাসে নয়। রাজশ্রী, 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 কি হয়েছে তোর? কি হয়েছে রাজশ্রী? আমি বুঝতে পারলাম ওর সাথে খারাপ কিছু হয়েছে স্যার। আমি তখনই 100-তে ফোন করি, আর ওই পিসিআর ভ্যান এলো। ম্যাডাম, ম্যাডাম কি হয়েছে বলুন না, কি হয়েছে? স্যার ভীষণ ভয় পেয়ে গেছে, কিছু বলতে পারছে না। লাডো সারাই ক্রসিং বাস স্ট্যান্ড, পিসিআর 4। একটা মেয়ের অবস্থা একদমই ভালো না, হয়তো কিছু হয়েছে ওর সঙ্গে। তারপর আমাদেরকে এখানে নিয়ে আসে। তখন থেকে রাজশ্রী এখনো অব্দি একটা কথা বলেনি স্যার। স্যার, স্যার ওর অবস্থা দেখে মনে হচ্ছে ওর উপর কেউ হামলা করেছে। কিছু বলেছে ও? একটা কথাও বলেনি। ওর সাথে কিছু তো হয়েছে নিজামুদ্দিনের রাস্তায়, বাসের মধ্যে কিছু বা অন্য কোথাও। যতক্ষণ না ও কিছু বলছে বুঝতে পারাটা খুব মুশকিল। যাই হোক, ব্যাপারটা খুব সিরিয়াস। 19 বছরের রাজশ্রীর কিছু একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল। ওর সাথে কি হয়েছিল সেটা এখনো ও বলতে পারছিল না। এটা পরিষ্কার ছিল যে অপরাধ হয়েছে, কিন্তু পুলিশ এখনো এটা জানতে পারছিল না যে ঠিক কি অপরাধ হয়েছে। অপরাধটা ততক্ষণ পর্যন্ত গোপন ছিল যতক্ষণ রাজশ্রী চুপ ছিল, আর অবশেষে সে বলল। হ্যাঁ রাশি, বলো কি হয়েছিল তোমার সাথে? আমি নিজামুদ্দিন দরগায় গেছিলাম, খুব ভিড় ছিল ওখানে। এতটাই ভিড় যে আমি ভাবলাম আমি ভেতরে যেতেই পারবো না। তো আমি ভাবলাম যে
আমি বাড়ি ফিরে চলে যাই। তারপর আমি বাস স্টপের দিকে গেলাম। রাস্তায় এটিএমে আমার ব্যালেন্স চেক করলাম। হ্যালো, হ্যাঁ অজিত, আমি নিজামুদ্দিন বাস স্টপে। হ্যাঁ, বাড়ি ফিরছি। ঠিক আছে। মনে হচ্ছে লাস্ট বাস চলে গেছে। আপনি কোথায় যাবেন? লাডো সারাই। জায়গাটা আমাদের পরের স্টপেজে না? আমরা ওখানে আরো 15 মিনিট অপেক্ষা করলাম, তারপরও কোনো বাস এলো না। এরপর ওনারা একটা গাড়ি থামালেন। ওটা জাইলো ছিল। বাস স্টপে এসে দাঁড়ালো। বলছি যে আমরা গ্রিন পার্কে নেমে যাব, তারপরে উনি তোমাকে তোমার জায়গায় ড্রপ করে দেবে। যাবে? আমি ভাবলাম ওরা যখন লিফট নিচ্ছে তাহলে আমার যাওয়া উচিত হবে। যতক্ষণ ওরা দুজন গাড়িতে ছিল ততক্ষণ সব ঠিক ছিল। সন্দেহ করার মতো এমন কিছুই ঘটেনি। সবকিছু ঠিকঠাকই চলছিল। ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। তারপর ওই লোকটার সাথে একা গাড়িতে আমার খুব একটা ভালো লাগছিল না। রাস্তাঘাটগুলোও ফাঁকা ছিল। তারপর লোকটা হঠাৎ একটা ফাঁকা রাস্তা দিকে গাড়িটাকে ঘুরিয়ে দিল। আরে আঙ্কেল, এটা ভুল রাস্তা। আমার কিছু করার আগেই লোকটা গাড়িটা থামিয়ে দিল। আপনি গাড়ি থামালেন কেন? ও আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছিল। আমি পুরো শক্তি দিয়ে ওকে আটকাবার চেষ্টা করছিলাম। তারপর হঠাৎ একটা টেম্পোর শব্দ শুনতে পেলাম। ছেড়ে দাও, বাঁচাও, ছেড়ে দাও, বাঁচাও, আরে বাঁচাও। बस 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 बस।
এফআইআর রেজিস্টার করো। অ্যাসল্ট আর অ্যাটেম্প টু রেপের চার্জ লাগাও। আনআইডেন্টিফাইড পার্সন। ইয়েস স্যার। বাস বাবু বাস। কাঁদিস না। কেস রেজিস্টার হয়ে গেল, যদিও পুলিশ সেই লোকটার পরিচয় সম্পর্কে কিছুই জানতে পারলো না যে রাজশ্রীর উপর হামলা করেছিল। সেই লোকটা আর গাড়িটাকে খুঁজে বের করে দোষীকে গড়াদের পিছনে আনা কোনো সহজ কাজ ছিল না। ওই অপরাধী কি সহজে পুলিশের জালে ধরা পড়বে? ওটা জাইলো গাড়ি ছিল। গাড়ির নাম্বার মনে আছে? এত ভয় পেয়েছিলাম যে কিচ্ছু বুঝতে পারছিলাম না, শুধু গাড়ির শেষ দুটো নম্বর মনে আছে, বলো। 4-3। তুমি ওই লোকটার মুখটা ভালোভাবে দেখেছো? সেটা তুমি বলতে পারবে, যাতে আমরা স্কেচ করতে পারি? চেষ্টা করছি। স্কেচ আর্টিস্টকে ডাকো। হ্যাঁ স্যার। গাড়িটা জাইলো ছিল আর লাস্ট দুটো নাম্বার 4-3। এইটুকু যথেষ্ট নয়। স্যার, রাজশ্রী বলছে ওর ব্যাগ আর মোবাইল দুটো গাড়িতেই রয়ে গেছে। স্যার, ওর ফোন এখনো অন রয়েছে। মানে ফোনটা এখনো গাড়ির মধ্যেই রয়েছে? কিন্তু এমনটা হওয়াটা তো খুবই মুশকিল। ফোনটাকে ট্র্যাক করো, আমাদের ফোনের এক্সাক্ট লোকেশন জানতে হবে। সব রাজশ্রী, ওই লোকটা কি এরকমই দেখতে ছিল? হ্যাঁ, অনেকটা এইরকম। স্যার, ওর ফোন এখনো অন রয়েছে আর লোকেশন গুড়গাঁও বলছে। খুব ভালো কাজ করেছো। আমার এই ফোনের পিন পয়েন্ট লোকেশন চাই। স্যার, আমি টেলিকম সার্ভিস প্রোভাইডারকে মোবাইল নাম্বার রিয়েল টাইম ট্র্যাকিংয়ে দিয়ে দিতে বলেছি। কত সময় লাগবে? স্যার, খুব বেশি হলো 10 মিনিট। হ্যাঁ, ঠিক আছে, ওকে। স্যার, নিউ গুড়গাঁও, বাংলো নাম্বার 9/151। এই গাড়িতেই। বলুন। এই সাদা জাইলোটা আপনার? হ্যাঁ, গাড়িটা আমাদেরই। আমার মানে আমার হাজবেন্ডের নামে। মনোজ লালওয়ানি। হ্যাঁ। আপনার স্বামী কি এরকম দেখতে? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি? কোথায় আপনার স্বামী? ভিতরে ঘুমোচ্ছে। ডেকে আনুন। কিন্তু আমার গাড়ির চাবি আপনি কেন চাইছেন? চাবি দেবেন না টানতে টানতে থানায় নিয়ে যাব?
মেয়েটার গলার চেন কোথায়? কোন মেয়েটা? কোন চেন? কি কি কথা বলছেন আপনি? পেয়ে গেছি স্যার। এই যে স্যার। কি এটা? আপনারা কি করছেন বুঝতে পারছি না। কেন ফাঁসাচ্ছেন আমাকে? যখন উল্টো ঝোলাবো না, সব সত্যি কথা বলবেন। আপনার কথা ভুল হচ্ছে, কেউ ফাঁসাচ্ছে আমাকে। দেখুন, এবার বলুন, কে ফাঁসাচ্ছে আপনাকে? কে আপনার গাড়িতে মালপত্র রেখেছে? আপনি বেফালতু দোষ দিচ্ছেন আমাকে। দেখুন, আমি একজন সম্মানীয় বিজনেসম্যান, আর আমি বুঝতেও পারছি না যে আপনি কোন মেয়ের, কোন রেপ অ্যাটেম্পটের কথা বলছেন। আর রইল নিজামুদ্দিনের কথা, কাল রাতে তো আমি গাড়ি নিয়ে ওদিকে যাইনি, বরং আমি কাল সারা রাত আমার ফ্যাক্টরিতে ছিলাম। গুড়গাঁওয়ে কোথায় আছে ফ্যাক্টরি? হ্যাঁ স্যার, উনি আজ সকাল অবধি কারখানায় ছিলেন। কি এমন কাজ ছিল যে সারা রাত থাকতে হয়েছে? অ্যাকচুয়ালি স্যার, একটা আর্জেন্ট অর্ডারের ডেলিভারি ছিল, যেটা ওনার দেখাশোনাতেই হতে পারতো। অনেক রাত হয়ে গেছিল, তাই তিনি থেকে গেছিলেন। আর ওনার ছেলে অজয়ও ওনার সাথেই ছিল। স্যার, আমার হাজবেন্ড একজন সম্মানীয় ব্যক্তি, আর ও এরকম করতে পারে না। কাল রাতে ফ্যাক্টরিতে তুমি তোমার বাবার সঙ্গে ছিলে? হ্যাঁ স্যার। স্যার, আমরা তো এই সকাল সকালই বাড়ি ফিরেছি। স্যার, বাবা এরকম করতেই পারে না, নিশ্চয়ই কোনো বড়সড় ভুল হয়েছে। আই ডোন্ট নো, আমার গাড়ির মধ্যে এই চেন, পার্স কোথা থেকে এলো? আমি তো আজই সকালে বাড়ি ফিরেছি, আর সারা রাত গাড়ি আমার ফ্যাক্টরির সামনে পার্ক করা ছিল। আপনার গাড়ি অন্য কেউ ব্যবহার করে? না, গাড়ি শুধু আমিই চালাই। স্যার, স্যার এই লোকটাকে যারা যারা চেনে তারা সবাই বলছে যে লোকটা খুব সম্মানীয় লোক। সবাই বলছে কাল রাতে উনি ফ্যাক্টরিতে ছিলেন, আর ওনার ফোন রেকর্ডসেও ওই রাতে ওই ফোনের লোকেশন গুড়গাঁওর কারখানাতেই দেখাচ্ছে। কিন্তু মেয়েটা যেটা বলছে সেটা কি? স্যার সেটাই তো মাথায় ঢুকছে না। মোবাইল, পার্স, চেন সবই তো গাড়িতেই পেলাম। ও এর পরিণাম জানতো, তাই পোক্ত প্রমাণ রেখেছে। এটা একবার দেখো, একদম পারফেক্ট স্কেচ। এমন ভাবে বলেছে যেন লোকটা ওর সামনে বসে আছে। চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। বাবা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। হ্যাঁ হ্যাঁ, পুলিশ এই 2 ঘন্টা আগে এসেছিল আর বাবাকে নিয়ে গেছে। জাইলো তো কিছু পেয়েছে, গাড়িও নিয়ে গেছে। রাজশ্রীর সাথে অপরাধ হয়েছিল, সে ভয় পেয়েছিল, আতঙ্কে ছিল। সে পুলিশকে যেসব তথ্য দিয়েছিল সেই সব কিছু পুলিশকে একটাই লোকের দিকে নিয়ে যাচ্ছিল, আর সে ছিল মনোজ লালওয়ানি। কিন্তু মনোজ লালওয়ানি দাবি করছিল যে সেই রাতে সে নিজের ফ্যাক্টরিতে ছিল, আর তার ফোন রেকর্ডসও এটাই প্রমাণ দিচ্ছিল যে সে ফ্যাক্টরিতেই ছিল। এই লোকটাই? হ্যাঁ স্যার, এই সেই লোক। তোমার পুরোপুরি বিশ্বাস এই সেই লোক? আই মিন, তোমার চিনতে কোথাও ভুল হচ্ছে না তো? আমি কি করে ভুল করতে পারি স্যার? আমরা প্রায় 30 মিনিট ধরে একই গাড়ির মধ্যে ছিলাম। ওর দৃষ্টি আমার খুব ভালো করে মনে আছে। ও যেভাবে বারবার আমাকে দেখছিল, আমি কখনো ভুলতে পারবো না। স্যার, এটাই ওই লোকটা। আপনি আমার কথা বিশ্বাস করুন। হ্যাঁ স্যার, রাজশ্রী নিজামুদ্দিন এটিএম থেকে ব্যালেন্স চেক করেছিল।
স্যার রাজশ্রী এটিএম এ ব্যালেন্স চেক করেছিল। ওর ফোনের লোকেশন নিজামুদ্দিনই, আর রেকর্ডসে দেখাচ্ছে ও অজিতের সঙ্গে কথাও বলেছে। আমি তো বললাম আপনাকে আমি সারা রাত কাল ফ্যাক্টরিতেই ছিলাম। আপনি আমাদের মিথ্যে কথা বলছেন। আপনার কি মনে হয় আপনি বড় ব্যবসায়ী, আপনার অনেক টাকা আছে, তাই আপনার কথা সব আমরা মেনে নেব? মন গড়া গল্প আমরা মেনে নেব? আমি কোনো গল্প বলছি না। রাজশ্রী, রাজশ্রী নাম ওই মেয়েটির, চেনেন? না, এই নামে কোনো মেয়েকে আমি চিনি না। ওই মেয়েটিও আপনাকে চেনে না। এবার আপনি বলুন, যে আপনাকে চেনে না সে আপনার বিরুদ্ধে কেন অভিযোগ করবে? কাল রাতে নিজামুদ্দিন থেকে এক দম্পতি আর মেয়েটিকে লিফট দিয়েছিলেন। গ্রিন পার্কে নেমে যায় দম্পতি, আর রাজশ্রীকে আপনার লাডোসরাই ক্রসিং এ নামানোর কথা, কিন্তু একটা একা মেয়েকে গাড়িতে দেখে আপনার মানসিকতা পাল্টে গেল। মেয়েটির সাথে আপনি দুর্ব্যবহার করলেন, কিন্তু মেয়েটি যখন চিৎকার করতে শুরু করলো তখন আপনি ভয় পেয়ে গেলেন। টেম্পোর আওয়াজ শুনে মেয়েটিকে ধাক্কা দিয়ে তার চেনটি ছিনিয়ে নিলেন। কিন্তু একটা কথা ভুলে গেলেন, মেয়েটির পার্স ও মোবাইল আপনার গাড়িতেই থেকে গিয়েছিল। এটাও হতে পারে যে কাল রাতে গাড়ি চালানোর সময় আপনার মোবাইল কাছে ছিল না। আমি আপনাকে বললাম তো কাল রাতে আমি নিজামুদ্দিনে যাইনি। এটা নিশ্চয়ই কারুর চাল, কেউ ফাঁসাচ্ছে আমাকে। এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। কারোর তো বলতে পারবো না, কিন্তু আপনার নিশ্চিত। আপনার ম্যানেজারকে বোঝানোর জন্য আপনার কাছে অনেক সময় ছিল। নিজের ছেলেদের দিয়ে মিথ্যা বলানোটাও এমন কিছু ব্যাপার নয়। প্ল্যান তো আপনি ভালোই সাজিয়েছেন, একদম পারফেক্ট। আর রিল্যাক্স হয়ে গাড়ি থেকে জিনিসপত্র সরাতে ভুলে গেছেন, আর নয়তো আমরা এতটা চালাক আপনার জিনিস সরানোর আগেই আমরা ওখানে পৌঁছে গেছি, রাইট? কি বললেন আপনি? মেয়েটাকে কোথায় ড্রপ করার ছিল? এই তো আপনি মনে করতে পারছেন। ও, এবার বুঝতে পেরেছি। আমার মনে হয় এসব অজিত নামে ছেলেটা করেছে। আমার নাম অজিত স্যার, আমি রাজশ্রীর দাদা। অজিত? আপনি ওকে কি করে চিনলেন? অজিত রাজশ্রীর ভাই, এটা আপনি কি করে জানলেন? দেখুন, আমি জানি না ছেলেটা মেয়েটির কে হয়, কিন্তু আমার মনে হচ্ছে এই সব কিছুই ওই ছেলেটা করেছে। ওর সাথে আমার পুরনো শত্রুতা আছে, তাই ও আমাকে এইভাবে বদনাম করবার চেষ্টা করছে। মনোজ লালওয়ানি অজিতের দিকে আঙুল তুলল আর বলল যে এই লোকটাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। পুলিশ সমস্যায় পড়ে গেল। অজিত ছিল রাজশ্রীর দাদা, আর মনোজ ওর দিকেই আঙুল তুলেছিল যখন পুলিশ মনোজের সামনে অজিতের নাম পর্যন্ত নেয়নি। এটা কি এই অজিতের করাই কোনো ষড়যন্ত্র? আর যদি তাই হয় তাহলে কিভাবে আর কেন? কি হচ্ছে স্যার, লোকটাকে ধরা গেছে? হ্যাঁ, ধরা পড়েছে, আর তোমাকে ভালো করে চেনেও। আমাকে এখানে বারবার কেন ডেকে আনা হচ্ছে? কারণ জিজ্ঞাসাবাদের জন্য আসতেই হবে। তোমার গায়ে আঘাতের চিহ্ন, তোমার ওই দুর্দশা, বিধ্বস্ত হয়ে কোনো কিছুই না বলতে পারা, সবকিছুই ঠিক ছিল। এতটাই পারফেক্ট যে সন্দেহ হওয়ার কোনো অবকাশই ছিল না। কিন্তু ম্যাডাম, ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। যে চলন্ত গাড়ি থেকে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো সেটা তোমার মনে আছে, যাইলো। তুমি এতটাই বিধ্বস্ত ছিলে যে কোনো কিছু বলার অবস্থাতেই ছিলে না, তবুও তোমার গাড়ির শেষ দুটো নাম্বার মনে ছিল, 4, 3। আর ওই স্কেচ তুমি এমন নিখুঁতভাবে বর্ণনা করেছো যেন লোকটা তোমার সামনে বসে আছে। একটু বেশি হয়ে গেল না? উদ্দেশ্যটা কি বলো? স্যার, এটা আপনি কি বলছেন স্যার? অজিত, তুমি মিস্টার লালওয়ানিকে খুব ভালোভাবে চেনো। হ্যাঁ, জানি তো, কিন্তু এটা তো জানতাম না যে ও আমার বোনের সঙ্গে এরকম করবে। স্যার, আমার তো মনে হয় ও আমার উপর কোনো পুরনো রাগ মেটাচ্ছে। কিসের রাগ মেটাচ্ছে? কেননা তুমি ওর ঘরে চুরি করেছিলে, চুরি করতে গিয়ে ধরা পড়েছিলে, উনি তোমার বিরুদ্ধে পুলিশে রিপোর্ট করেছিল, সেই রাগে? হ্যাঁ, হয়তো হতে পারে স্যার। অজিত, আপনি ওকে কি করে চিনলেন? অজিত রাজশ্রীর ভাই, এটা আপনি কি করে জানলেন? দেখুন, আমি জানি না ছেলেটা মেয়েটির কে হয়, কিন্তু আমার মনে হচ্ছে এই সব কিছুই ওই ছেলেটা করেছে। ওর সাথে আমার পুরনো শত্রুতা আছে, তাই ও আমাকে এইভাবে বদনাম করবার চেষ্টা করছে। অজিতের সাথে আপনার কি হয়েছিল? এই অজিত আমার ছোট ছেলে রাজীবের খুব ঘনিষ্ঠ বন্ধু। আমার বাড়িতে চুরি করেছিল, যার এফআইআর এই বছরের জানুয়ারিতে গুড়গাঁও থানাতে করা হয়েছিল। আপনি চাইলে চেক করতে পারেন।
ইয়েস স্যার, মনোজ লালওয়ানি নিজের বাড়িতে একটা চুরির জন্য একটা এফআইআর লিখিয়েছিল, সেটা অজিতের বিরুদ্ধে আছে। এফআইআর এর ফলো আপ কি হয়েছিল? স্যার, চুরি সমস্ত জিনিস বাজেয়াপ্ত করা হয়েছিল, ক্যাশ আর জুয়েলারি। অজিতকে গ্রেফতার করা হয়, তারপর ওকে ছেড়ে দেওয়া হয়েছিল। অজিতের সঙ্গে সঙ্গে মনোজ লালওয়ানির ছোট ছেলে রাজীব লালওয়ানিও এর মধ্যে জড়িয়েছিল। ও নিজের বাবার উপর কোনো কারণে রেগেছিল, সেই জন্যই ও নিজের বন্ধুর সঙ্গে গোটা চুরিটার প্ল্যানিং করে। থ্যাংক ইউ। এর পরের সত্যিগুলো কি তোমরা নিজে থেকেই বলবে না আমরা বলাবো? স্যার, রাজশ্রী আসলে আমার স্ত্রী। স্যার, আমাদের এই সবে মাত্র বিয়ে হয়েছে, আমাদের কাছে কোনো কাজ ছিল না। অজিত তো টুকটাক কাজ করে আর আমি কাজ খুঁজছি এখন। আমাদের টাকার খুব দরকার ছিল। স্যার, ওই রাজীব লালওয়ানি নিজের বাবার উপর প্রতিশোধ নিতে চাইছিল, ওকে সাহায্য করতে চাইছিল। চল। স্যার 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 এগুলো কি হচ্ছে স্যার? প্রথমে বাবার ওপর দোষ দেওয়া হচ্ছিল, এখন ভাইকে দোষ দেওয়া হচ্ছে। এই সব ষড়যন্ত্র তোমার ভাই রাজীবই করেছে। এই নাটকটা ওই সাজিয়েছে আর সবাইকে বোকা বানিয়েছে। এবার সত্যি কথাটা বলো, এসব নাটক কিসের জন্য করেছে বলো, শুরু করে দাও। আমার বাবা খুব ক্রিপ্টে স্যার। আমার বাবা প্রচুর টাকার মালিক, তাও নিজের ছেলেকে একটা টাকাও দিতে চাইতো না স্যার। যখনই টাকা চেয়েছি একটাই উত্তর দিত, এগুলো ফালতু খরচ, আর নিজের মতো মনের মতো খরচ করবে, আর আমাকে কৈফিয়ত দিতে হবে। আর আমি কিছু বললেই আমাকে রাগ দেখাতো। কি করছো? মারছো কেন? এই তোমার এই আদর যত্নের জন্য ছেলেটা বিগড়েছে, অপদার্থ হয়েছে, নিজের ঘরেই চুরি করছে। হ্যাঁ, কাদের সাথে মেশে দেখেছো? কি সব চোর ছাচোরদের সঙ্গে মিলে মিশে নিজের বাড়িতেই ডাকাতি করবার প্ল্যান করছে। তাহলে আমি কি করব? যখনই তোমার কাছে টাকা চাই শুধু একটাই কথা বলো, টাকা ফালতু খরচের জন্য না। অনেক কষ্ট করে আজ আমি এই জায়গাটায় এসেছি, তুমি এমনি এমনি পেয়েছো তো, তাই এর মূল্য তুমি বুঝতে পারো না। যাই হোক বাবা, জীবনটাকে কিভাবে জটিল করতে হয় সেটা তুমি ভালো করেই জানো। রাজীব, তুই যেটা করেছিস সেটা ভুল, বুঝলি? আর তুই কি সমস্ত বাজে লোকেদের সাথে মিলে নিজের ঘরেই চুরি করলি? আজব তো। দেখ, আমার যেটা দরকার সেটা যদি পেয়ে যায়, এরকম করার দরকারই হয় না। আজ অব্দি তুমি যা চেয়েছো তুমি সেটা পাওনি, এত টাকা কিসের জন্য লাগে? এখানেই তো প্রবলেম তোমার সবকিছুর হিসাব দরকার। না না শুনে আমি হাঁপিয়ে গেছিলাম স্যার। সারাদিন শুধু একটাই কথা, এইটা করো এইটা করো না, টাকা সঞ্চয় করো, এভাবে খরচ করো না। পাগল হয়ে গেছিলাম স্যার, বিরক্ত করে দিয়েছিল। দেখ, 2-4 লাখ টাকা তুই যদি পেয়ে যাস, তোর লাইফ সেট হয়ে যাবে। রাজীব, লাইফ তো সেট হয়ে যাবে, কিন্তু ধরা পড়লে কি হবে কখনো ভেবেছিস? তোর তো বাপও তোকে তো ক্ষমাও করে দেবে আর ঘরেও তুলে নেবে। আমার কি হবে? এবার যদি ধরা পড়ি না, অনেক দিনের জন্য ভিতরে যাব। দেখ, এইবার আমার কাছে একটা পাকা প্ল্যান আছে, কিচ্ছু হবে না। রাজশ্রী নিজামুদ্দিন দরগায় যাবে, এটিএম এ নিজের ব্যালেন্সটা চেক করবে, আর তারপর বাস স্টপে দাঁড়িয়ে থাকবে। শোন, 9:45 নাগাদ তুই রাজশ্রীকে ফোন করবি, আর ও তোর সাথে কথা বলবে। হ্যালো, হ্যাঁ অজিত। তারপর তুই 10:15 নাগাদ আবার কল করবি, ওর ফোনে তোর 3টে মিস কল থাকবে, ঠিক আছে? রাজশ্রীর পার্স, ফোন আর চেন আমি নিয়ে যাব। ওর জামা কাপড় ছেঁড়া থাকবে, আর ওর গায়েও আঘাতের চিহ্ন থাকবে। অজিত, তোর যেখানে যাওয়ার কথা তুই চলে যা, সেখানে তোর বোনের অপেক্ষায়
তোকে চিন্তিত থাকতে হবে। তারপর রাজশ্রী ওখানে এই অবস্থায় পৌঁছাবে, তারপরে তুই পুলিশকে ফোন করবি। ওর পরে কি করতে হবে ওটা তো তোরা ভালো করেই জানিস। অজিত, এক সেকেন্ড। রাজশ্রী, এটা আমার বাবা। ছবিটা ভালো করে দেখে নাও। যখন পুলিশ জিজ্ঞাসা করবে এই চেহারাটাই বলবে। ভালো করে মনে রাখবে এই ফটোটা। হ্যাঁ, যাওয়ার পথে এই ফটোটাকে ছিঁড়ে ফেলে দিও। ঠিক আছে। চলো। হ্যাঁ রাজীব বল। অজিত, রাজশ্রী সকাল অবধি পুলিশকে কিচ্ছু বলবে না। ওকে এমন অভিনয় করতে হবে যেন আঘাত পেয়েছে। কেন? আমার বাবা আজকে রাতে ফিরবে না, কাল সকালে বাবা ফিরে আসবে। গাড়িতে জিনিসটা রাখার জন্য সময় দরকার। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, মনে থাকে যেন রাজশ্রী তোর বোন হয়। হ্যাঁ জানি, বিয়ের 4 দিনও হলো না তুই একে আমার বোন বানিয়ে দিয়েছিস। আচ্ছা চল, ঠিক আছে, তুই যা। নিজের বাবাকে এইভাবে বেফালতু ফাঁসিয়ে বদনাম করে তোর কি কোনো লাভ হলো? বাবা যদি একবার জেলে যায় তারপর ব্যবসা আমার আর আমার দাদার হয়ে যাবে। আমি তোকে ওখানেই কাজে লাগিয়ে দেবো, আর তোর সব প্রবলেম শেষ। তোর দাদা আমাকে ভালো করেই চেনে, কখনো কাজে রাখবে না আমাকে। আরও একটা প্ল্যান আছে আমার কাছে। একবার বাবাকে ফাঁসাতে পারলে তখন একটা ডিল করব। কেসটা ফিরিয়ে নেওয়ার বদলে লাখ টাকা চাইবো। তোমরা তিনজন কি সত্যিই ভেবেছিলে তোমাদের এই শয়তানি ষড়যন্ত্র সত্যি সফল হবে? কেউ কিছু জানতে পারবে না। আর তুই রাজীব লালওয়ানি, ধিক্কার জানাই তোর মতন ছেলের উপর যে বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমার ছেলে, আমার নিজের রক্ত, আমার সাথে এরকম দুর্ব্যবহার করতে পারলো? পুরনো এফআইআর তুলে নেওয়া হলো আর রাজশ্রীর থেকে পাওয়া নতুন বয়ানের ভিত্তিতে একটা নতুন চার্জশিট বানানো হলো। মনোজ লালওয়ানির বয়ান রেকর্ড করার পর তাকে ছেড়ে দেওয়া হলো। আপাতত রাজীব, অজিত আর রাজশ্রী তিনজনই পুলিশ হেফাজতে আছে, আর পুলিশ আদালতে চার্জশিট জমা দেওয়ার ব্যবস্থা করছে। একটা 19 বছরের ছেলে তার বাবার উপর নিজের রাগ মেটাবার জন্য একটা জঘন্য অপরাধে তাকে ফাঁসাবার চেষ্টা করে। একটা নতুন বিয়ে করা দম্পতি যাদের বয়স 20-র একটু বেশি, তারা এই অপরাধের সঙ্গী হয় আর একটা মারাত্মক ষড়যন্ত্র করে বাবার থেকে টাকা হাতাবার জন্য। সতর্ক পুলিশ দপ্তর কেস আসতেই দ্রুত পদক্ষেপ নেয়। যদি একটুও দেরি করা হতো তাহলে পুলিশকে অনেক ক্ষোভ আর সমালোচনার মুখে পড়তে হতো। মহিলাদের বিরুদ্ধে খুব জঘন্যতম অপরাধ হচ্ছে, আর এই ঘটনাগুলোর সুযোগ নিয়ে কিছু লোক এই অপরাধের গল্প তৈরি করে। আজকের যুব সমাজে বেড়ে চলা এই অপরাধ প্রবণতার দায় কি নামতে থাকা সামাজিক আর সাংস্কৃতিক মূল্যবোধের উপর চাপিয়ে দিলে সমস্যার সমাধান হবে? শুধু ভ্যালু আর চেতনাশীল সমাজের কথা বলতে থাকলেই কি সবকিছু ঠিক হয়ে যাবে? বাচ্চাদের কথা ছাড়ুন, অনেক পড়াশোনা জানা বুদ্ধিমান লোকও যখন কোনো মলে ডিসকাউন্টের সেল চলে সেখানে গিয়ে লাইনে দাঁড়ান। যারা বিক্রি করে সেই সব বড় বড় বিজনেস হাউসের মানসিকতা তো আমরা বদলাতে পারবো না। যারা চায় যে আমরা আরো বেশি করে খরচ করি, যারা আমাদের মধ্যে কোনো জিনিস পাবার লোভ তৈরি করার একটাও সুযোগ হাতছাড়া করে না, যারা আমাদের বেশি রোজগার করতে আর তার চেয়েও বেশি খরচ করতে সাহস যোগায়, যারা আমাদের স্বপ্ন বদলে দিতে চায়, ওরা যা বিক্রি করে সেটা আমাদের স্বপ্নের লিস্টে ঢুকিয়ে দিতে চায়। চাই, আরো চাই, সবকিছু চাই, সারাক্ষণ সর্বদা চাই।
টাকা রোজগার আর খরচ করার খিদে বাঁচিয়ে রাখতে হবে। সব সময় এই সব কিছুর উপর নিয়ন্ত্রণ রাখা সম্ভবত খুবই জরুরি। এই জিনিসটা কি আমি সত্যিই চাই? এই প্রশ্নটা করা খুব দরকারি। যদিও কথাগুলো মুনি ঋষিদের কথার মতো শুনতে লাগছে, কিন্তু নিজেকে কিছু প্রশ্ন অবশ্যই করতে হয় সর্বদা। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল থেকে আরো একটা নতুন কেস নিয়ে।